হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য যে একটা ক্যান্ডিডেট সে জিএনএম নার্সিং হোক বা এএনএম নার্সিং হোক করার পর কীভাবে একটা ট্রেনিং থেকে কীভাবে একটা চাকরি পাওয়া পর্যন্ত একটা যে পুরো যে প্রসেস, পুরো যে একটা জার্নি, সেই জার্নিটা তোমাদের শেয়ার করবো কীভাবে একটা হয়। এটা দেখো, পুরো আমি এরকম স্লাইড নিয়ে এসেছি, খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। আচ্ছা, তার সাথে বলি যে জিএনএম এনএম পরীক্ষায় পাশ করতে হলে কত টার্গেট রাখা উচিত, অর্থাৎ পাশ করার জন্য। দেখো, পাশ করার ক্ষেত্রে আমি বলবো বিষয়টা কি, অ্যাকচুয়ালি কিন্তু পাশের বা ফেলের কোনো ব্যাপার নয়, এখানে মেন ব্যাপার হচ্ছে র্যাঙ্কের। তো আমি তোমাদের বিষয়টা খুলে একটু বলবো, ভিডিওটা অনেকটা লম্বা হবে এই জন্যই, তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলবো বলে। ঠিক আছে, কারণ আমি এটাই ভাবছি যে তোমরা প্রথমবার পরীক্ষা দিতে চলেছো। এবং আর একটা যেটা দেখা যায় স্ট্র্যাটেজি, অর্থাৎ 3 মাসের জন্য, 3 মাস লাস্ট 3 মাস যে আছে, এই 3 মাস আমি কীভাবে পড়বো। তো আমি এই পুরো বিষয়টা তোমাদেরকে খুলে খুলে বলবো। এবং আরেকটা জিনিস, অবভিয়াসলি এবার তো কম্পিটিশান প্রচুর হাই ভাই, ওই জন্য লিখে দিচ্ছি দেখো, বিরাট কম্পিটিশান। কেন কি সেটা আমি তোমাদেরকে বলবো। আগে আমরা জেনে নিই যে একটা নার্সিং স্টুডেন্ট থেকে নার্স অ্যাজ এ প্রফেশন হতে কীভাবে কী জার্নি করতে হয়, তোমরা কী কী প্রসেসের মধ্যে দিয়ে যাবে সেটা তোমাদেরকে বলি। তো ফার্স্টে বলি, যারা যারা প্রথমবার এসেছে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুর সাথে। যারা যারা জিএনএম এনএম নার্সিং পরীক্ষা দিতে যাচ্ছে, প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা বন্ধুর সাথে পার্টিকুলারলি কিন্তু শেয়ার করতে হবে। ঠিক আছে, এবং ভিডিওটা আমি ইচ্ছা করছি, আমার ইচ্ছে আছে, এম আছে, এই ভিডিওতে তোমার 1000 লাইক এনে দেবে। ঠিক আছে, চলো, সে যেভাবে হোক এনে দিতে হবে কিন্তু। দেখো, ফার্স্টে আমি বলি ফর্ম ফিল আপ। তোমাদের এখন ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপের পিরিয়ড, তোমরা সবাই জানো ফর্ম ফিল আপ চলছে জিএনএম এনএমে। তোমাদের ফর্ম ফিল আপটা চলবে মোটামুটি ওই কত দেখলাম 22 তারিখ পর্যন্ত, 22/4/2024 পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। ভালো কথা, এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের অনেকে প্রশ্ন আসে, স্যার যদি বাই চান্স আমি এই ডেটটা মিস করে যাই বা ফর্ম ফিল আপ না করতে পারি, তাহলে কি পরে আবার সুযোগ দেবে? একেবারেই নয়, এটা কোনো আর দ্বিতীয় সুযোগ দেয় না। এই সুযোগটাই দেবে, এই এক মাসের মতো সময় ছিল, এই 1 মাসের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপটা করে নিতে হবে। বেশ ভালো কথা, মনে করছি তুমি ফর্ম ফিল আপটা করে নিয়েছো। এবার তোমার কী কাজ কি, বা ফর্ম ফিল আপ করার পর তোমায় কী করতে হবে? তারপর তোমাদের যেটা ওপেন হবে সেটা হচ্ছে কারেকশন উইন্ডো। ঠিক আছে, যদি ধরো কোনো তুমি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও একটা ভুল করে ফেলেছো, যদি না করে থাকো, যদি কোনো ভুল ভ্রান্তি না হয়ে থাকে ফর্ম ফিল আপে, সুতরাং এখানে আর কিছু করার দরকার নেই। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, নামের বানানে বা কোনো কিছু ভুল করে ফেলেছো, সেই ভুলটা সংশোধন করতে গেলে তোমাদেরকে এই ডেটটা, আমি ডেটটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কারেকশন ডেট, আমি যদি মনে পড়ে আমি কমেন্ট করে বলে দেবো। তো কারেকশন ডেটে তোমাদের ওই ডেটগুলোর মধ্যেই কারেকশন করে নিতে হবে, অর্থাৎ ভুলটা সংশোধন করে নিতে হবে। ঠিক আছে, এটা গেলো কারেকশন ব্যাপারটা। তারপর কি, অর্থাৎ কারেকশন যদি না করার থাকে বা করার থাকে, সেটা হয়ে গেল। এবার কি করতে হবে? কারেকশন হয়ে যাওয়ার পর তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আসবে। ঠিক আছে, এবার একটা প্রশ্ন আসে, স্যার অ্যাডমিট কার্ডটা কতদিন আগে পেতে পারি? দেখো, মোটামুটি পরীক্ষার ওই 15-20 দিন আগেই দিয়ে দেয়। ঠিক আছে, ওটা নিয়ে চাপ নেই, অ্যাডমিট কার্ড সবার আসবে। অনেকে ভুল ভ্রান্তি হয়ে গেলেও অনেকে বলে, স্যার আমার তো ভুল হয়েছিল, আমি কারেকশনও করতে পারিনি, তাহলে কি আমার অ্যাডমিট কার্ড আসবে না? আসবে। এখন পর্যন্ত এরকম দেখা যায়নি যে অ্যাডমিট কার্ড আসেনি। অ্যাডমিট কার্ড সবারই আসে, যারা ফর্ম ফিল আপ করে পেমেন্ট করে সাকসেসফুলি যাদের হয়ে যায়, তাদের সবার কিন্তু অ্যাডমিট কার্ড আসে। তাহলে এই বিষয়ে নিঃসন্দেহে থাকো যে অ্যাডমিট কার্ড আসবেই সবার। ঠিক আছে, এবং পরীক্ষাটাও সবার দিতে হবে। পরীক্ষাটা কবে হচ্ছে, এক্সামটা কবে? 14ই জুলাই। তোমরা জানো 14ই জুলাই 2024 তারিখ, 2024-এর 14ই জুলাই তোমাদের পরীক্ষা। ঠিক আছে, এটা টেন্টেটিভ ডেট, বাট এটা ধরে রাখো, এবার 2টো শিফটে তোমাদের পরীক্ষা হচ্ছে, সুতরাং খুব ভালোভাবে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। কম্পিটিশন জায়গাটা পরে আসছি, এটা কেন গুরুত্বপূর্ণ দেখো, যেগুলো ব্লু কালি দেওয়া আছে, দেখো ব্লু কালি এবং হচ্ছে তোমার এইরকম পিঙ্ক কালার দেওয়া আছে, সেগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি যদি একটা পুরো প্রসেস বলি, একটা পুরো প্রসেসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ নার্স হতে চাইলে, তুমি যদি চাও জীবনে নার্সিং প্রফেশনে আসতে, তাহলে এই এতগুলো প্রসেস দেখতে পাচ্ছ, প্রায় অনেকগুলো প্রসেস আছে। ফর্ম ফিল আপ, কারেকশন, অ্যাডমিট কার্ড, এক্সাম, অ্যান্সার কি, রেজাল্ট, রেজিস্ট্রেশন, কলেজ চয়েস, রেজাল্ট হবে, তারপর অ্যালটমেন্ট লেটার, তারপর স্টাডি করতে হবে 3 বছর, তারপর পাস আউট হবে, তারপর রেজিস্ট্রেশন, তারপর ফাইনালি আমরা চাকরিটা পাবো। তো এই যে পুরো প্রসেসটা আমি বললাম, পুরো প্রসেসটা হতে প্রায় কতদিন সময় লাগতে পারে? ধরে নিয়ে চলো প্রায় 4 থেকে 5 বছর, 4 বছর তো ধরে নিয়ে চলো। ঠিক আছে, চাকরি পেতে এই পুরো প্রসেস কমপ্লিট হয়ে চাকরি পাওয়া পর্যন্ত প্রায় তোমায় 4 বছর কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে। ওই জন্য বলেছি যে 4টে বছর তুমি যেখানে দিচ্ছ, তার জন্য তোমায় এই যে কয়েকটা মিনিটের ভিডিওটা তোমার জীবনে কিন্তু অনেক কিছু পাল্টে দিতে পারে। ঠিক আছে,
অনেক ডিসিশান অনেকেই না জেনে নিয়ে নেয়, তার ফলে অনেকটা সময় চলে যায়, তারপরে মনে করে স্যার আমার জন্য নার্সিংটা ছিল না। এই ভুলটা করবে না, এখনও সময় আছে। নিজের জীবনে নিজের সিদ্ধান্তটাকে স্থির রাখো যে আমি নার্সিংও ফর্ম ফিল আপ করছি, আবার পুলিশেও ফর্ম ফিল আপ করছি, আবার ধরো আমি যেটা পাচ্ছি সেটা ফর্ম ফিল আপ করে দিচ্ছি, এরকমগুলো কিন্তু হবে না। যে হারে প্রতিদিন কম্পিটিশান বাড়ছে, সে হারে তোমাকে ডেডিকেটেডলি 100% যদি মনোনিবেশ না করতে পারো, তাহলে চাকরি বা এই ফিল্ডটা তোমার জন্য নয়, ঠিক আছে? তাহলে তোমাকে সেই ঘুরে বেড়াতে হবে, একবার এই দাঁড়ে, একবার ওই দাঁড়ে, তারপর ওই দাঁড়ে, এইভাবে কিন্তু হয় না, ঠিক আছে? এটা আমি তোমাকে সাবধানবাণী দিলাম। আর এই যে কথাটা বললাম যে নীল কালি দেওয়া আছে, নীল কালিতে এটা মানেটা কি, যে নীল কালি দেওয়া আছে, বাকিগুলোতে সব লাল, সবগুলো তো ইম্পর্টেন্ট স্টেপ, কিন্তু এই যে এক্সামটা, এইটা এমন একটা স্টেপ যেটা তোমাকে নিয়ে যাবে আপ টু চাকরি পর্যন্ত, আপ টু জব। যতক্ষণ না তুমি জব পাবে ততক্ষণ পর্যন্ত এটা অনেকটা ক্যারি করবে, অনেকটা ভ্যারি করবে। এই যে এন্ট্রান্স এক্সামটা দিচ্ছ, এটার কাজ কতটা না একদম শেষ পর্যন্ত চাকরি দেওয়া পর্যন্ত, মানে হ্যাঁ, তবে চাকরির ক্ষেত্রে এই মেরিট লিস্ট তৈরি করতে এই নাম্বারে কোনো ভ্যারি করে না, কিন্তু কোথায় ভ্যারি করে, অর্থাৎ এই এক্সামটা যদি ভালো হয় তবে তুমি তোমার লাইফে একটা গোল সেট করতে পারবে, হয় এএনএম অথবা জিএনএম, যে কোনো একটা, ঠিক আছে? এবং সেটার উপর ভিত্তি করে তুমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ পেতে পারো। তারপর আস্তে আস্তে তোমার কিন্তু পুরো যে একটা এই যে আমাদের পড়াশোনার মধ্যে তুমি ঢুকতে পারবে, তা না হলে কিন্তু পারবে না। ওই জন্য দেখো এটাকে আমি ব্লু কালারে দিয়েছি। তো এক্সামটা সব থেকে ইম্পর্টেন্ট এই এতগুলো স্টেপের মধ্যে। আচ্ছা, এবার আমি তোমাদের বলি, এই এক্সাম তো হয়ে যাবে, এক্সামটা হয়ে যাওয়ার পর ধরো 14 জুলাই পরীক্ষাটা হয়ে গেল, তারপর কী হবে? আচ্ছা, এক্সাম কীভাবে ক্র্যাক করবে, আমাদের কি ব্যাচ আছে, আজকে থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। আমি একটু বলবো, একটু পরে বলছি, আগে একটু জেনে দিই। হ্যাঁ, নাম্বারটা বলে দিচ্ছি, যদি কারোর এমার্জেন্সি থাকে এখনই হোয়াটসঅ্যাপ মেসেজ করো। আজকে রাত্রি 8টা থেকে ক্লাস হচ্ছে, এরপর আর কোনো ব্যাচ আসবে না, হাজার রাতও যাই করো না কেন। আমি প্রতিবারই বলেছিলাম, বাট এটা আমার কোনো ইচ্ছা ছিল না। স্টুডেন্টদের প্রচুর ফিডব্যাক ছিল, স্যার আরেকটা ব্যাচ নিয়ে আসুন, আরেকটা ব্যাচ নিয়ে আসুন। তারপরে দেখলাম ঠিক আছে, চলো যতই কষ্ট হোক না কেন, তোমরা যখন বলেছো তখন আমাকে ব্যাচ নিয়ে আসতেই হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? তো এটার যদি কারোর মনে হয় ব্যাচে জয়েন করবে, আমি বলছি নাম্বারটা 9609122622, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যাদের মনে হবে যে হ্যাঁ আমি স্যার খাটতে তৈরি, আমার পরিশ্রম করার মানসিকতা আছে, আমি সমস্ত রকম মোকাবিলা করতে প্রস্তুত, তাহলে একমাত্র ভর্তি হও, ঠিক আছে? কারণ এখানে সময় কম, প্রেশার বেশি নিতে হবে। আমরা একটা দেখেছিলাম না, অঙ্ক করতে গিয়ে সময় কার্যের অঙ্ক, যেখানে টাইম কম সেখানে এফিসিয়েন্সি বেশি দিতে হয়। তো এখানে তোমাদের এফিসিয়েন্সি অবশ্যই বেশি দিতে হবে, কারণ টাইমটা কম। তো যাদের মানসিকতা আছে না আমাকে ভাই কিছু করতে হবে, এটাই সময়, এই সময় পেরিয়ে গেলে আর কিন্তু অনেক ইচ্ছা থাকলেও তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? অনেক মানুষের থাকে না, ইচ্ছা থাকে কিন্তু উপায় থাকে না, তো তোমাদের তখন তাই অবস্থা হবে। আমি বিষয়গুলো বলছি একটু পরে, কেন বলছি কথাগুলো একটু পরে বলছি, ঠিক আছে? মনে পড়ে সেই দিনগুলোর কথা, যেদিন একটা নোটিশ বেরোনোর জন্য তোমরা সারা দিন রাত জেগে পড়াশোনা করছিলে, মন লাগছিল না। আজকে যখন নোটিশ বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ হচ্ছে, এখন সুযোগটা মিস করো না। এই সুযোগ মিস হয়ে গেলে আবার পরের বছর কি হবে না হবে কেউ জানি না। সুতরাং আমি এটা বলবো যে বিন্দাস পড়ো, মানে দিন রাত এক করে পড়ো, এটাই ভাবো এটাই তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট, এটাই তোমার লাস্ট অ্যাটেম্প্ট, আমার এটাই বক্তব্য, ঠিক আছে? মানে যতটা পারবে নিজেকে মনোনিবেশ করো, পরীক্ষার মধ্যে, কোশ্চেনের মধ্যে নিজেকে সবসময় আবদ্ধ রাখো। এই একটা মানে এই যে মানে একটা মাস নয়, এখনও মোটামুটি তোমাদের 3 মাস হাতে আছে, 3 মাস তোমাদের কিন্তু লাইফটা অনেকটা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এক্সামটা হবে, এক্সামটা হয়ে যাওয়ার পর অ্যান্সার কী বেরোবে। অ্যান্সার কী মানে কি, ধরো যে প্রশ্নে তুমি উত্তর দিয়েছো সেই প্রশ্নের সঠিক উত্তর কী, ঠিক আছে? সেগুলো তোমাকে দিয়ে দেবে, প্রত্যেকের ওটা দিয়ে দেবে, ঠিক আছে? যে তোমার কি দিয়েছো, আর একটা ওএমআর, তুমি যে ওএমআরটা ফিল আপ করবে পরীক্ষার সময়, সেই ওএমআরটার তুমি কি দিয়েছিলে ওএমআরে সেটা তোমার দেখিয়ে দিবে, অর্থাৎ তোমার এক্স্যাক্ট তুমি কী কী পয়েন্ট আউট করেছো, ঠিক আছে, ওএমআর শিটের, সেটা তোমাদের দেখিয়ে দিবে, এবং কোনটা রাইট অ্যান্সার কোনটা রং অ্যান্সার সেটাও দেখিয়ে দিবে। তাহলে এই এতগুলো পয়েন্ট বুঝতে পেরেছো, ফর্ম ফিল আপ, কারেকশন, অ্যাডমিট কার্ড, এক্সাম, অ্যান্সার কি, এতগুলো ছিল আমাদের শুধুমাত্র পরীক্ষা। এবার দেখো আসল ব্যাপারগুলো শুরু হচ্ছে, রেজাল্ট। এই রেজাল্টের মানে কি, এই রেজাল্টের দিন বেরোবে তোমার র্যাঙ্ক কার্ড। তখন আর কত পেয়েছো নাম্বারে কোনো ভ্যালু নেই, তখন বলে তুমি কত র্যাঙ্ক করেছো। র্যাঙ্কের মানে কি স্যার? র্যাঙ্কের মানে হচ্ছে তুমি এই যে যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে তুমি কততম স্থান অর্জন করতে পেরেছো। বোঝাতে পেরেছি? মনে করো 100 জন পরীক্ষা দিয়েছে, 100 জন পরীক্ষা দেওয়ার মধ্যে তোমার র্যাঙ্ক হচ্ছে 50, মানে তুমি 50 নম্বরে যেতে পেরেছো। তাহলে র্যাঙ্কের মানে হচ্ছে তুমি কত নম্বরে আছো, যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে তুমি কত নম্বর র্যাঙ্ক করতে পেরেছো। যদি তোমার র্যাঙ্ক হয় 1, তার মানে মনে করো তুমি যতজনই পরীক্ষা দিয়েছো না তার মধ্যে তোমার নাম্বার এতটাই ভালো যে তোমাকে ফার্স্টে র্যাঙ্ক করতে পেরেছো তুমি, ঠিক আছে? এরকম ব্যাপারটা।
ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো র্যাঙ্কের ব্যাপারটা কি। ওকে, চলো এবার আসি রেজিস্ট্রেশন ফর কাউন্সেলিং। অর্থাৎ এই যে এতগুলো আমরা দেখলাম, ফর্ম ফিল আপ হলো, কারেকশন হলো, অ্যাডমিট কার্ড আসলো, তারপর এক্সাম হলো, তারপর আমাদের অ্যান্সার কী বেরোলো, তারপর আমাদের রেজাল্ট বেরোলো, তারপর এই যে রেজাল্টের মানে এখানে তো শুধুমাত্র তোমার র্যাঙ্ক কার্ড বেরোবে, এখানে কিন্তু লেখা থাকবে না যে তুমি কোন গভর্নমেন্ট কলেজ পেয়েছো, ঠিক আছে, বা প্রাইভেট কলেজ পেয়েছো কি না, না কি জিএনএম পেয়েছো না এনএম পেয়েছো, কিচ্ছু লেখা থাকবে না, এখানে শুধু লেখা থাকবে তোমার র্যাঙ্ক কত বেরিয়েছে। ঠিক আছে, এই রেজাল্ট পর্যন্ত। এবার আসছে কাউন্সিলিং। এই যে কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন, এখানেও আবার আলাদা করে পেমেন্ট করতে হয়। ঠিক আছে, পেমেন্ট করার পর আমি এইটুকু আশা রাখছি, এই যে তোমাদের স্লাইডটা বানিয়ে দিয়েছি, এই স্লাইডটা এখনও পর্যন্ত কোনো চ্যানেল, কোনো ভিডিও, কোথাও তুমি পাবে না, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এর জন্য প্রচুর শেয়ার করো ভাই, এত মেহনত লুকিয়ে থাকে না এগুলো সব তৈরি করতে, আর এগুলো বুঝিয়ে বলতে অনেক মেহনত থাকে। তো প্রচুর শেয়ার করো ভিডিওটা, প্রচুর লাইক করো এবং সাবস্ক্রাইব করো কিন্তু। ঠিক আছে, অনেক কষ্ট লুকিয়ে থাকে এর জন্য। ঠিক আছে, তা রেজাল্ট বেরোনোর পর যেটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। আবার রেজিস্ট্রেশন করবে, ওখানে তোমার কিছু ডিটেলস দেওয়ার পর মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকে কত কী নাম্বার পেয়েছো এগুলো সব দিতে হবে। এখন দেখো ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমায় কিছু দিতে হচ্ছে না, কিন্তু যখন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু তোমাকে সব দিতে হবে, যে তোমার উচ্চ মাধ্যমিকে কত নাম্বার আছে না আছে সব কিন্তু দিতে হবে। তাহলে এটা গেলো রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন যে ফি পেমেন্ট সব এগুলো তার মধ্যে আছে। এবার আসি কলেজ চয়েস। এটাও দেখো, এই যে দুটো না আমি দেখো ব্লু কালার দিয়েছি, কেন দিয়েছি, অনেক স্টুডেন্টরা না এই রেজিস্ট্রেশনে অনেকে অ্যাটেম্পটই করে না, ভাবে যে আমার র্যাঙ্ক অনেক বেশি হয়েছে বা রেজাল্টটা খুব খারাপ হয়েছে, আমি কাউন্সিলিংয়ে বসবই না। তো একবার কাউন্সিলিং না করলে পরে আবার সেই মপ আপ রাউন্ডে গিয়ে অনেক অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে এই অনেকগুলো কাউন্সিলিং তুমি বাদ পড়ে যাবে যদি এই একটা রেজিস্ট্রেশন না করো। ঠিক আছে, এই একটা বিষয় আছে যেটা বোঝার বিষয় আছে, এগুলো না বুঝলে পরে সমস্যা। আমি আবারও তোমাদেরকে বোঝাবো, কিন্তু আপাতত বিষয়গুলো বুঝে নাও যে কী কী আমাদের স্টেপগুলো রয়েছে। একটা চাকরি পাওয়া কতটা ধাপে ধাপে আমাদেরকে এগোতে হবে। সঙ্গে সঙ্গে চাকরি নয় যে আজকে পড়লাম সঙ্গে সঙ্গে চাকরি, বা বিড়ি চাকরি, এরকমটা কিন্তু নয়। পরিস্থিতি বা বাস্তবটা অনেকটা কঠিন। আমি এটা আজকে বলছি, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম, অনেকেই গুরুত্ব দিয়েছো, অনেকে গুরুত্ব দাওনি। তো আমার মনে হয় 3টে বছর যেখানে তুমি দিচ্ছ, একটা ইনভেস্টমেন্ট করছো 3টে বছর, টাকা তো ইনভেস্ট করে মানুষের, তোমরা এই যে সময়টা জানো তো, মানুষের গোল্ডেন এজ হচ্ছে এটা। ঠিক আছে, এই 18 বছর থেকে এই 20-30 বছরের মধ্যে, ঠিক আছে, এই যে পুরো এই বয়স সীমাটা হচ্ছে গোল্ডেন এজ। তো একটা এজ যখন তুমি ইনভেস্ট করছো, তোমার নিজের বয়স, নিজের সময়কে যখন ইনভেস্ট করছো, তখন বুঝতে হবে যে আমি যেন এটা থেকে রিটার্নে কিছু ভালো কিছু পাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন করার পর এই কলেজ চয়েসটা সব থেকে ইম্পর্টেন্ট। এই কলেজ চয়েসের উপর ভিত্তি করে অনেক কিছু হয়ে যায়। ঠিক আছে, অনেকে কলেজ চয়েস করতে পারে না, ভুলভাল কলেজ চয়েস করে, যার ফলে কিন্তু দূরের কলেজ পেয়ে যায়, বা হয়তো পছন্দ মতো কলেজ পেলো না, বা যাই হোক তার অন্যান্য কারণ থাকে, হয়তো প্রাইভেট কলেজ পেয়ে গেল, এটা তো অনেক গণ্ডগোল হয়ে যায়। ঠিক আছে, তাহলে কলেজ চয়েসটাও ইম্পর্টেন্ট, রেজিস্ট্রেশনটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি রেজাল্ট। এই যে রেজাল্ট আসবে, এই রেজাল্টটা হচ্ছে আসল রেজাল্ট। মানে এই যে এতক্ষণ ধরে ফর্ম ফিল আপ হলো, এই এতক্ষণ ধরে আমরা দেখলাম পরীক্ষা হলো, সব কিছু হলো, এই রেজাল্টের দিন লেখা থাকবে তুমি কোন কলেজটা পেয়েছো, এএনএম পেয়েছো না জিএনএম পেয়েছো। ঠিক আছে, এবার একটা লাইক করে দাও মনে খুশিতে, যে সবার স্বপ্ন পূরণ হোক। এটা আমি আগে থেকেই তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই রেজাল্টের দিন তোমরা জানতে পারবে তুমি কোন কলেজ পেয়েছো। এই রেজাল্টের দিন নয়, এই রেজাল্টের দিন। ঠিক আছে, এই রেজাল্টের দিন, মানে এই যে 1 বছর, এই যে অনেকেই অনেক বছর ধরে পড়ছো, অনেকেই অনেক কষ্ট করছো, এত ঝামেলা, এত করে, এত মানে সংঘর্ষ করছো তোমরা। ঠিক আছে, এই দিন তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে যে তুমি কোন কলেজ পেয়েছো। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং জায়গা। আশা করছি অনেকের মনে একটু হলেও আমি উৎসাহ দিতে পেরেছি, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এই রেজাল্টের দিন সবার ভাগ্য পরিবর্তন হবে, কেউ পাবে কেউ পাবে না, যারা পাবে না আবার কাউন্সিলিং হবে। ঠিক আছে, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, মপ আপ রাউন্ড কাউন্সিলিং, এরকম অনেকগুলো কাউন্সিলিং হয়। ঠিক আছে, প্রায় 4-5টা তো কাউন্সিলিং হয়েই থাকে। ঠিক আছে, তার বেশি হয়ে যায় অনেক সময়। তাহলে এই রেজাল্টের দিন জানতে পারলে, যদি রেজাল্টে না আসে তারপরে আবার পরে স্টেপগুলো আছে, এগুলো আমি পরে আবার ভিডিও করে বলবো। তো আপাতত রেজাল্ট আমি মনে করছি তুমি রেজাল্টের দিন, ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্টের দিন তুমি পেয়ে গেছো একটা এনটিএস পাওয়ার পর, এনটিএসের ফুল ফর্ম কি, নার্সিং ট্রেনিং স্কুল। অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুলকে আমি এনটিএস বলতে পারি। ঠিক আছে, এই কোনো একটা কলেজ পেলে, কলেজ পাওয়ার পর তোমার কিন্তু অ্যালটমেন্ট লেটার দিবে। এই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যেতে হবে। যেমন ধরো অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, যেমন চাকরি পেতে গেলে চাকরি পাওয়ার পর কী দেয়, জয়েনিং লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। তো এইটা তো চাকরি নয়, এটা একটা ট্রেনিং। তো ওই জন্য একটা অ্যালটমেন্ট হয়েছে বলে অ্যালটমেন্ট লেটার দেয়। তো অ্যালটমেন্ট লেটারটা কী করতে হবে, এই অ্যালটমেন্ট লেটারটা তোমাকে কলেজে নিয়ে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে তারপরে তোমার শুরু হবে স্টাডি পিরিয়ড। এটা স্টাডি পিরিয়ডের মানে এটা পুরোটা না, এই যে 3টে বছর, এই 3টে বছর তোমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ। আমি এই যে একটা ওয়ার্ডে লিখেছি না স্টাডি, এটা লিখতে যতটা কম সময় লেগেছে, এটা পার করতে তার থেকে মনে করো 100 গুণ বেশি সময় লাগে। ঠিক আছে, মানে 3টে বছর অনেকের জীবন পুরো পাল্টে দেয়।
অনেকে দেখবে অনেক বাবা মার খুব আদরের হয় ছেলেমেয়েরা না, বাইরের জগৎ কি জানে না। তো এই যে যখন বাইরে থাকবে দেখবে অনেক কিছু মনে হবে জীবনে, নতুন নতুন মনে হবে সব কিছু, ঠিক আছে, মনে হবে অনেক কষ্ট থাকে, অনেক সংঘর্ষ থাকে, আবার যখন বেরিয়ে যাবে তখন মনে হবে ওই দিনগুলোই ভালো ছিল, ঠিক আছে। তো যাই হোক, এই 3টে বছর এই স্টাডির মধ্যে দিয়ে চলে যায়। স্টাডি কমপ্লিট করার পর যেটা করতে হয় সেটা কি, তোমাকে পাস আউট হলে, হ্যাঁ পাস আউট রেজাল্ট ফেজাল্ট সব পেয়ে গেলে, রেজাল্ট পাওয়ার পর তোমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। এটা রেজিস্ট্রেশন তো তোমাদের করতে হবে না, এটা কলেজ থেকেই করিয়ে দেয়। এটাকে তোমার রেসিপ্রোকাল, সম্ভবত রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন বলে, যাই হোক এই একটা রেজিস্ট্রেশন হয়। এইটা পেতে সময় লাগে, এটা পেতেও মোটামুটি ওই যে 3 বছর পর না, 3 বছর পর সঙ্গে সঙ্গে কিন্তু রেজিস্ট্রেশনটা হয় না, একটু সময় থাকে, কারোর 1 বছর সময় লাগে, কারোর আগেও হয়ে যায়, এই জিনিসগুলো হয়। রেজিস্ট্রেশন পাওয়ার পর, ঠিক আছে, আমি ধরে নিয়ে চলাম মোটামুটি 1 বছর রেজিস্ট্রেশন সময় লাগে। রেজিস্ট্রেশন পেয়ে যাওয়ার পর চাকরি পেতেও আবার মোটামুটি ধরো যখন নোটিফিকেশন বেরোবে, যদি গভর্নমেন্ট জবের কথা বলি তাহলে, আর যদি প্রাইভেট জব বলো তাহলে তো আনলিমিটেড আছে, যেখানে যেখানে পারবে, হ্যাঁ নার্সিংহোমগুলো। এবার নার্সিংহোমে সব জায়গায় সমান রকম স্যালারি দেয় না, কোথাও কম কোথাও বেশি হয়। তো এই জায়গায় অনেক অভিযোগ থাকে, সেগুলো আমরা আজকে করবো না, আলোচনার বিষয় নয়। প্রাইভেটের কোনো জন্য আমরা এত কষ্ট করছি না, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের জন্য এত চেষ্টা করছি। তো গভর্নমেন্ট জব পেতে মোটামুটি আরও সময় লাগে যখন একটা নোটিফিকেশান বেরোয়। তো আমি সব মিলিয়ে ধরে নিয়েও চললাম মোটামুটি 4 থেকে 5 বছর তো লাগবেই লাগবে, কোনো কথাই না। তাহলে আজ থেকে শুরু করে 5 বছর ধরে নিয়ে চলো, তাহলে এই যে একটা লং পিরিয়ড, তাহলে আশা করছি বুঝতে পারছো যে একটা ডিসিশান তোমার কিন্তু এই 5 বছর কী করবে না করবে একটা কিন্তু পুরো সেট করবে, ঠিক আছে। মানে আমি 3 বছর তো পড়ছি, 3 বছর পড়ার সঙ্গে সঙ্গে তো চাকরি নেই। আর যদি এএনএমে কথা বলি, হ্যাঁ এবার একটা বিষয় আছে, এএনএমে যারা যারা ভাবছে যে এএনএমে করবো, এএনএমে খুব তাড়াতাড়ি চাকরিটা হয়, কিন্তু প্রমোশনগুলো খুব ধীরে ধীরে হয়, ঠিক আছে। যার জন্য অনেক স্টুডেন্টরা কিন্তু জিএনএমে কনভার্ট হয়ে যায়, যে ভাই জিএনএম করবো। কিন্তু এএনএমে একটা বিষয় আছে যে চাকরিটা তাড়াতাড়ি হয়। ধরো একটা চাকরি পাওয়ার জন্য আমার তাড়া আছে, আমার বয়স বেশি হয়ে যাচ্ছে, আমাকে একটা ইমিডিয়েট কোনো জবের দরকার, তো ওই জন্য এএনএমে কিন্তু কম্পিটিশনটা অনেক হারে বেশি, ঠিক আছে। জিএনএমের তুলনায় এএনএমে কম্পিটিশনটা অনেকটাই বেশি। আর যারা চাকরি পেয়ে যাচ্ছে না, দেখবি 21-23 সেশনে আমি একটা ভিডিও দিয়েছিলাম, একটা ইন্টারভিউ সেশনের ভিডিও কৃষ্ণা মণ্ডলের, তো তার সাথে প্রায়ই কথা হয়। তো সে খুব হ্যাপি, বিকজ 2021-এ তারা প্রথমবার এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিল, প্রথমবার পরীক্ষা দিয়ে পাশ করেছে। সে মেয়ে 2023-এ পাস আউট হয়ে যখন চাকরি করছে, এখন তখন চাকরি পেয়ে গেছে 23-এ পাস আউট হয়ে, লাস্টের দিকে পাস আউট হয়ে এই 24-এ প্রথম দিকে ওদের জয়েনিং হয়ে গেল। তো কত তাড়াতাড়ি কত ফাস্ট ওদের কিন্তু রিক্রুটমেন্টটা হয়েছে। কিন্তু সর্বদাই যে এটা হবে তার তো মানে নেই। যেমন জিএনএমের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দিন পর পর স্টাফ নার্সের নোটিফিকেশনটা বেরোচ্ছে না কেন, বেরোচ্ছে, কিন্তু একটু সময় লাগছে। ওই জন্য বললাম হাতে নিয়ে চলো মোটামুটি 5 বছর, ঠিক আছে। এবার অনেকে বলবে স্যার ডিমোটিভেট করছেন কি, না একেবারে নয়, ডিমোটিভেট নয়, আমি যেটা বাস্তব সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখবে অনেকে আছে সত্যি কথা তুলে ধরে, আবার অনেকে আছে না এগুলো তাদের কাছে মনে হয় ডিমোটিভেট। আমি তোমাদের বাস্তবটা তুলে ধরলাম। আমি বলতে পারি না যে 3 বছর পড়ার সঙ্গে সঙ্গে তুমি চাকরি পেয়ে যাবে, তখন বলবে স্যার কেন বলেছিলেন, ওই জন্য বললাম যে সঙ্গে সঙ্গে চাকরিটা হয় না, এখন যে পরিস্থিতি একটু সময় লাগে। এবার পরবর্তীকালে যদি কোনো নিয়ম পরিবর্তন হয় তাহলে তো খুব ভালো, সেটা স্টুডেন্টদের পক্ষে খুব ভালো। তখন যদি পরিবর্তন হয় তখন আমি সেটা আবার অন্যরকমভাবে বলবো, বাট যেটা এখনও পর্যন্ত কারেন্ট যে নিয়ম সেটা তোমাদের বললাম, ওকে। এই যে পুরো পদ্ধতিটা আশা করছি এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার একটা ছোট্ট ব্রেক নিয়ে আমার একটা অ্যাড নিয়ে তোমাদের একটু বলি, আমার যে নতুন ব্যাচ আছে সেই ব্যাচ নিয়ে একটু বলি, তারপর আমি এই বছর কত কী টার্গেট স্কোর হওয়া উচিত সেই বিষয়গুলো বলছি। বন্ধুরা, জিএনএম 2024-কে লক্ষ্য করে আমাদের 4th ব্যাচ সংঘর্ষ ব্যাচ, এই সংঘর্ষ ব্যাচের ব্যাচ কিন্তু আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে। জোরদার তালিয়া বন্ধুরা, জোরদার তালিয়া। আজকে থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে 4th এপ্রিল থেকে রাত্রি 8টায়, ঠিক আছে। ক্লাসটা হবে কোথায়? ক্লাসটা হবে অনলাইনে, কোথাও যাওয়া আসা দরকার নেই। আমরা প্রত্যেকেই কোনো না কোনো জবের সাথে যুক্ত, প্রত্যেকেই, ঠিক আছে। প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা অনেক স্টুডেন্টরাও অনেকে জব করে, অনেকে হয়তো বাড়ির কাছ থেকে, ওই জন্য অফলাইন ব্যাচ খোলার কোনো অপশনও নেই আর পাওয়া সম্ভব না আমাদের পক্ষে। তো সাফল্য বাংলা তরফ থেকে অনলাইন ব্যাচ খোলা হয় সর্বদা। এবং মাথায় রাখবে ক্লাসটা হবে টেলিগ্রাম অ্যাপে, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপে একটা আমাদের পার্সোনাল গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমাদের সমস্ত ক্লাসগুলো করানো হবে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা করে বলি কী কী পাবে ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে তুমি যদি জয়েন করো তাহলে লাইভ ক্লাস তো পাচ্ছ, রুটিন ওয়াইজ ক্লাস হবে, ঠিক আছে। ক্লাসের রুটিন পাচ্ছ, ক্লাস লাইভ ক্লাস হবে, যথেষ্ট মজা করে ক্লাসগুলো করানো হবে। ক্লাসের যদি শেষ হয়ে গেল তুমি ক্লাসে জয়েন করতে পারলে না, রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার বলে রাখি মক টেস্টের ব্যবস্থা থাকবে, যেদিন যা ক্লাস হয় তার পরের দিন সকালবেলা সেই টপিকের উপর কুইজ হয়, একটা করে মক টেস্টের মতো ব্যবস্থা থাকে। এবং রবিবার রাত্রি 9টার দিকে তোমাদের একটা লাইভ কুইজ চালিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ওখানে তোমাদের যত যা কোয়েশ্চেন থাকে, যা যা আছে সব পরপর চলে আসবে। তাহলে এই জিনিসগুলো সব পাচ্ছ 700 টাকায়। এবং তার সাথে বলে রাখি ক্লাসের পিডিএফ তো পাচ্ছ। আর একটা জিনিস সেটা হচ্ছে ডাউট ক্লিয়ার। অনেকেই অনেক সমস্যা থাকে, অনেক ডাউট থাকে, সেগুলো হয়তো প্রশ্ন করতে পারেন না। তো দেখো অনেকগুলো অপশন খুলে দিয়েছি, অনেকগুলো অপশন আছে। এক হচ্ছে তুমি যদি কোনো ডাউট থাকলো তুমি ক্লাসের কোশ্চেন ক্লাসে জিজ্ঞাসা করতে পারো। দ্বিতীয় ধরো তুমি
পরে মনে পড়লো কোনো কোয়েশ্চেন, তো তুমি গ্রুপে জিজ্ঞাসা করতে পারো, টেলিগ্রাম গ্রুপে, অথবা 1 মাস পর তোমাদের হয়তো আবার একটা ডাউট, প্রতি মাসে একটা করে ডাউট ক্লিয়ার সেশন, প্রতিদিন তো রাখা সম্ভব না। এমনিতেও আমরা যেদিন যা ক্লাস করি সেদিন স্যার ডাউট থাকলো, কিন্তু ধরো অন্য কোনো আমরা কোনো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, তো ওটা প্রতি মাসে একটা করে স্ট্র্যাটেজি ভিডিও বা তোমাদের ডাউট ক্লিয়ার একটা সেশন রেখে দিলাম, ওইটা একদিনই হবে মাসে, ঠিক আছে, আধ ঘন্টা 1 ঘন্টা এনাফ আশা করছি। কারণ আর ডাউট থাকবে কোথায়, ডাউটই তো নেই। আরও একটা অপশন বলে দিই, সেটা হচ্ছে তুমি ফোন করে জানতে পারো যে স্যার এই প্রশ্নের উত্তর কী হবে, কীভাবে করব। এটা আমরা আমাদের মতো করে সময় বলে দেবো, সেই সময় তোমরা ফোন করতে পারো। তো এতগুলো ডাউট ক্লিয়ার জন্য এত রকম ব্যবস্থা করে দিয়েছি যে কোনো ডাউট থাকলে সেটা তোমরা এই 4টে মাধ্যমে কিন্তু ডাউট ক্লিয়ার করতে পারো। আশা করছি আর কোনো জায়গাটা ভয় নেই, বা এই জায়গাটা এরকমটা নয় যে স্যার প্রশ্ন থাকলে করবো কী করে। এতগুলো অপশন বলে দিলাম, তোমার যেটা ইচ্ছা তুমি সেইভাবে তুমি প্রশ্ন করতে পারো। ওকে, আচ্ছা এবার বলি কোর্স ফিটা কত। সব থেকে হাস্যকর বলতে পারো, অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হতে পারে, 700 টাকা কোর্স ফি, ঠিক আছে। এটা প্রতি মাসে লাগে না, একবারই লাগে 700 টাকা, ঠিক আছে। এই বিষয়টা বুঝে গেছে। আর কীভাবে কন্ট্যাক্ট করবে, নাম্বারটা বলে দিচ্ছি 9609122622। একটু আগে যে নাম্বারটা বলেছিলাম এটা আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। আমাকে হোয়াটসঅ্যাপ করবে, সে জয়েন করতে চাইছি, অথবা ডিসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেও তুমি কিন্তু আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো, জয়েন এএনএম জিএনএম 2024 পেইড ব্যাচ, ব্যাস। আমি তোমাকে ডিটেলসটা বলে দেবো, যত তাড়াতাড়ি পারো গ্রুপে জয়েন করো, কারণ অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। তো এটুকুই বলার, ওকে। আর কে কোন স্যার কী ক্লাস নিচ্ছে সেগুলো আমি পরে তোমাদের ক্লাসেই বলে দেবো। টোটাল 3জন স্যার মিলে ক্লাসগুলো করাচ্ছি, ওকে। চলো এবার আমি তোমাদেরকে আবার যে টপিকে ছিলাম সেই টপিকে ফিরিয়ে নিয়ে যাই। দেখো বন্ধুরা, এবার আমি যে বিষয়টা বলবো সেটা কম্পিটিশানটা কীরকম হতে চলেছে। দেখো এটা স্বাভাবিক, নিঃসন্দেহে বলা যেতে পারে যে কম্পিটিশান আগের থেকে অনেকটা বেড়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। কেন কি, তোমরা যদি 2023 কোশ্চেন পেপার দেখো এবং 2021 কোশ্চেন পেপার দেখো, যে একটু কিন্তু চেঞ্জেস রয়েছে, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে। কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের যেখান থেকে আসার কথা একটু বেশ মানে অ্যাডভান্স স্টেজে নিয়ে যাচ্ছে, বা একটু করে স্ট্যান্ডার্ড মোডে নিয়ে আসছে। একটু করে কিন্তু চেঞ্জ হচ্ছে, ধীরে ধীরে কঠিন দিকে যে এগোচ্ছে, অগ্রসর হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ যত দিন যাবে কম্পিটিশন বাড়লে মানুষ এমনি আস্তে আস্তে কোশ্চেনের লেভেলটা বাড়াবে। এর জন্য তোমাদের কাজ কি, আর একটা জিনিস বলি, যে কম্পিটিশন বাড়ার আর একটা কী কারণ, আর একটা কারণ হচ্ছে বয়স সীমাটা, যেটা এই বছর 2024 বয়স সীমাটা তুলে দিয়েছে। অনেক স্টুডেন্টরা আছে যারা অনেক ভালো পড়াশোনায়, অনেক মেধাবী পড়াশোনায়, তারা কিন্তু ওই বয়সের জন্য আটকে যেত, ঠিক আছে। হতে পারে তারা অনেক আগের পুরনো মানে মানুষ হতে পারে, কিন্তু তারা কিন্তু অনেকটা অ্যাডভান্স ছিল, আগেকার মানুষও পড়াশোনা করতো, ভালো স্টুডেন্ট এরকম ছিল। তো আমরা ধরে নিয়ে চলবো যে কম্পিটিশান আগের তুলনায় অনেকটা বেশি বেড়েছে, অনেকটাই বেশি বেড়েছে, ঠিক আছে। কারণ বয়স সীমাটা তুলে দিয়েছে, অনেক স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করতে পারতো না তারা অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এই একদিক থেকে ভালো, আবার একদিক থেকে খারাপ, ঠিক আছে। আমি দুটো দিকই বললাম, প্রত্যেকটা জিনিসের দুটো দিক থাকে। তো ভালো দিকেও আছে এটা, যেমন যে যারা পাচ্ছিল না তারা সুযোগ পাচ্ছে। সবাই তার মানে 40 বছর উপরে যারা আছে তারাও যদি অ্যাপ্লাই করছে, তার মানে সবাই কি চান্স পাবে, তা তো নয়। তারাও কম্পিটিশনে পড়বে, তারাও তো বলবে যে বাবা নতুন ছেলে মেয়েদের সাথে কম্পিটিশন করতে হবে। ওদের কাছে ওটা একটা মানে বলতে পারো স্ট্রাগল, ঠিক আছে। তোমাদের কাছে আমার একটা স্ট্রাগল, ওদের কাছে ওটা স্ট্রাগল। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আর একটা জিনিস বলি, কত পেলে পাস। দেখো আমি আগেই বলেছি, পাস ফেলে কোনো ব্যাপার নয়। জিএনএম পরীক্ষায় মেন হচ্ছে র্যাঙ্কিংটা হচ্ছে আসল। এখানে তোমার র্যাঙ্ক ভালো করতে হবে। কত র্যাঙ্ক করতে হবে স্যার, আমি বলবো যদি সম্ভব হয়। আর টার্গেট স্কোরটা বলে দিই, টার্গেট স্কোর যেটা তোমার করতে হবে সেটা হচ্ছে, এখন নিয়ে চলো আমি ছেলে এবং মেয়েদের দুটো উভয় বলে দিই। একটু ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসলাম। ছেলেদের ক্ষেত্রে বলছি আগে, ছেলেদের এবং মেয়েদের। অনেক ছেলেরা জিএনএমে অ্যাপ্লাই করে, আর মেয়েরা তো অ্যাপ্লাই করেই, ঠিক আছে। এবার ছেলেদের ক্ষেত্রে কতটা, অনেক ছেলেরা ভাববে স্যার শুধু এটা তো আমরা জানতো শুধু মেয়েরা অ্যাপ্লাই করে, তার মানে হয়তো ছেলেদের কম্পিটিশানটা কম, বাট এটা একদমই ভুল, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে কম্পিটিশানটা অনেক 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 গুণ বেশি, ঠিক আছে। কেন, কারণ ছেলেদের সিট সংখ্যা খুবই কম থাকে, 105টা বা 110টার মতো সিট সংখ্যা থাকে, এরকমই সিট সংখ্যা থাকে, ঠিক আছে। এবার ছেলেদের ক্ষেত্রে টার্গেটটা আরও বেশি রাখতে হয়। কত, 115-র মধ্যে নিঃসন্দেহে তুমি টার্গেট নিয়ে চলো যে 90 পেতেই হবে, কোনো কথাই নেই। প্লাস 90 প্লাস কিন্তু স্কোর করতেই হবে আউট অফ 115। 115-র মধ্যে কম করে হলো 90 প্লাস পেতে হবে। প্লাসের মানে কি, এর থেকে বেশি পেতে হবে, ঠিক আছে। মানে এর থেকে বেশি পেতে হবে, এর কম পেলে একটু অসুবিধা আছে। আচ্ছা এবার বলি মেয়েদের ক্ষেত্রে, জিএনএম হোক বা এনএম হোক, কত কী মোটামুটি কত কী স্কোর করতে হবে টার্গেট স্কোর। আমি বলবো 115-র মধ্যে তুমি কম করে হলেও কমসে কম 60 নিয়ে চলো, 60 থেকে 70। আমি বলবো যে মোটামুটি 60-70 এরকম টার্গেট নিয়ে চলো, ঠিক আছে। যত বেশি হয় তত ভালো। আমি কখনোই বলবো না যে ভাই তুমি 40 পাও, ঠিক আছে। অনেকে 40 পেয়ে যায়, সেটা পরের কথা, এখনই ওসব বলে লাভ নেই। কাট অফ বা এই জিনিসটা এখনই বলে না, এটা কেউ বলতে পারে না, এটা সম্ভবই না বলা। তো মেন বিষয় হচ্ছে যে তুমি টার্গেট নিয়ে চলো 60 প্লাস পেতে হবে, 60 প্লাস
পেতে হবে মানে হবেই, ঠিক আছে? এটা তোমার টার্গেট নিয়ে চলো। এবার আগের বছর কত গিয়েছিলো স্যার, এগুলো কোনো কাজে লাগে না, ঠিক আছে? সত্যি কথা বলি, প্রতি বছর চেঞ্জ হয়, একটু একটু করে হয়তো কোশ্চেন কঠিন করে দিল, তার ফলে কাট অফটা কমে গেল। আবার দেখা গেলো স্টুডেন্টের সংখ্যা কমে গেল, মানে অ্যাপিয়ার স্টুডেন্টের সংখ্যা কমে গেল পরীক্ষায় এক্সাম দিতে গিয়ে, তাহলে আরও কাট অফটা তোমাদের কমবে, ঠিক আছে? এই বিষয়গুলো নির্ভর করে, সব জিনিসের উপর নির্ভর করে এটা কাট অফ বলা যায়। তো কাট অফটা আমি বলছি না, আমি বললাম টার্গেট স্কোর। টার্গেট স্কোরের মানে হচ্ছে একটা লক্ষ্য রাখা, কত লক্ষ্য রাখবো যে হ্যাঁ আমাকে এত পেতে হবে। এটা কি স্যার সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে? আমি বলবো হ্যাঁ, এখনই SC ST OBC ধরতে যাবে না, তোমরা শুধু ধরবে যে তোমাদের জেনারেল হিসেবে তুমি পরীক্ষা দিচ্ছ, তোমাকে এই স্কোরটা পেতে হবে। ছেলেদের ক্ষেত্রে 90+, মেয়েদের ক্ষেত্রে হলে 60+ পড়তেই হবে। এবার তোমরা কমেন্ট করে জানাবে কার কার SC ST OBC আছো, সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো এবার বলি যে ব্যাচের ব্যাপারটা তো বলে দিয়েছি, সবগুলো ব্যাপার বললাম। কম্পিটিশান বেড়ে গেছে, এবার স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত? স্ট্র্যাটেজি হওয়া উচিত তোমার বিন্দাস সারা দিন কঠোর পরিশ্রম করে পড়া, নিজেকে যেভাবে পারো কঠোর পরিশ্রম। আর সবসময় একটা স্ট্র্যাটেজি মানবে, যেখানে তোমার বেশি স্কোর আছে সেটাকে আগে বেশি করে ফোকাস করো। যেমন জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এই দুটো তো ডেলি বেসিসে পড়ো, ডেলি বেসিসে টেক্সট বই ধরে 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 প্রতিদিন পড়ো। তাহলে কী হবে না, তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসবে, হ্যাঁ আমি পারছি, এবং এখানেই বেশি নাম্বার আছে। আর কোন কোন টপিক পড়তে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, আগে অনেক সেশনে বলে দিয়েছি, সেগুলো দেখে নাও, অনেক স্ট্র্যাটেজি ভিডিও দেওয়া আছে। আর এবারে বলবো যে রিজনিং, ম্যাথ, এই দুটো খুব সহজ থাকে, একদম জলের মতো কোশ্চেন থাকে। তুমি যদি অন্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য বসে থাকো, দেখবে একদম কিছুই নাই সমস্ত কোশ্চেন, ঠিক আছে? যে কেউ পারবে, 10-15 নম্বর এখান থেকে এমনি সবাই ভালো স্কোর করে যাবে। তাহলে এই জায়গাটা কিছু বলছি না। ইংলিশটা মোটামুটি থাকে, ইংলিশে সবার ভয় থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টের, ইংলিশটা আমি বাদ দিয়ে দিলাম, ইংলিশে যতগুলো পারছো ততগুলি করো। আর বাকি থাকলো ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানটা একটা জিনিস কি অনেক স্টুডেন্টরা করে না এই ভয়ে, যে স্যার ম্যাথ আছে ওর মধ্যে, ও অনেক কঠিন বিষয়। তো আমি তোমাদেরকে, যদি তোমাদের ভালো রেসপন্স আসে, ভালো যদি কমেন্ট আসে, আমি বলছি ডেলি বেসিসে তোমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান আমি ক্লাস করাতে পারি, যদি তোমাদের ভালো রেসপন্স আসে। তোমাদের রেসপন্সই যদি না থাকে তাহলে কী করি হবে? তোমাদের যদি রেসপন্সই যদি কম থাকে তাহলে কী করে করবো বলো? সাপোর্টই নেই, যদি সাপোর্ট না থাকে তাহলে কী করে হবে? একটা যে আমি ফাইট করব, তার জন্য তোমাদের সাপোর্টটা সব থেকে বেশি দরকার, সে সাপোর্টই তোমরা দাও না, তাহলে কী করে হবে? হবে না। তার জন্য তোমাদের সাপোর্টটা সব থেকে বেশি জরুরি। তোমরা ভালোভাবে কমেন্ট করো, হ্যাঁ স্যার প্রচুর লাইক শেয়ার করে দিচ্ছি, বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আমি নিঃসন্দেহে আমি আমার বেস্টটা দিয়েই চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, নমস্কার সবাইকে, ধন্যবাদ।